বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ দওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নিয়মিত লাইভ ক্লাসে, ফেসবুক লাইভ ক্লাসে আজকে রুটিন মাফিক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যে যেখানে আছো এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, শিফট ইনচার্জ দ্বয় সহ সবার প্রতি আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মাসুদউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, আহমেদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। এবং আজকে আমাদের পাঠদান হবে তোমাদের চতুর্থ অধ্যায়, প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, জীবনের জন্য পানি। জীবনের জন্য পানি, চতুর্থ অধ্যায়। দেখো চিত্রটা দিয়ে কি দেখা যাচ্ছে? এটা একটা পৃথিবী, নিশ্চয়ই আমরা জানি পৃথিবীতে আমরা তাকাইলে এখন কি দেখতে পাই? এই অংশগুলো নীল, পানি নির্দেশ করে, স্থলভাগ নির্দেশ করে। তাহলে পৃথিবীতে কি বেশি আছে? পানি। স্থলভাগ কম। অর্থাৎ পৃথিবী পানি, জল এবং স্থল দ্বারা আবৃত, এবং এই জলের পরিমাণ প্রায় 4/3 এবং 1 হলো পানি। হ্যাঁ, আমাদের পৃথিবী মাটি ও পানিতে ঢাকা। পৃথিবীর উপরিভাগের প্রায় 4/3 কি? পানি। এই পানির যে 4/3 পানি, পানির উৎসটা কি? আমরা পানি পান করি। বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানি প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের চারপাশে অনেক উৎস থেকে আমরা পানি পাই, বিভিন্ন উৎস থেকে আমরা পানি পেয়ে থাকি। যেমন বৃষ্টি, পুকুর, নদীনালা, খালবিল, হ্রদ, সমুদ্র, এসব পানির উৎস। এলে কটা গেল? 5টা। বৃষ্টি, পুকুর, নদীনালা, খালবিল, হ্রদ, সমুদ্র, এগুলি পানির উৎস। এছাড়া পানির কল এবং নলকূপ থেকে আমরা পানি পাই। এই যে বৃষ্টি, পুকুর, নদীনালা, খালবিল, হ্রদ, সমুদ্র, পানির কল, নলকূপ, এই যেখান থেকে আমরা পানি পাই ওখানে বলা হয় পানির উৎস। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা প্রাকৃতিক উৎস, যেটা মানুষের হস্তক্ষেপ নেই, সরাসরি যোগাযোগ নেই, এটা আয়ত্তের বাইরে, এটা হচ্ছে পানির প্রাকৃতিক উৎস। এবং আরেকটা উৎস হচ্ছে মানুষের তৈরি উৎস। এই যে এতক্ষণ বললাম, এগুলোর মধ্যে বৃষ্টি, নদীনালা, খালবিল, হ্রদ, সমুদ্র, এগুলোতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই আমরা এখান থেকে পানি পাই। তাহলে বৃষ্টি, নদীনালা, খালবিল, হ্রদ এবং সমুদ্র, এগুলো হচ্ছে পানির প্রাকৃতিক উৎস। হ্যাঁ, যেমন এটা নদী, এখানে আমাদের কোনো হাত নেই, পানি আমরা এখান থেকে পাই। নদী একটা পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানির একটা প্রাকৃতিক উৎস। এটা কি? সমুদ্র, পানির প্রাকৃতিক উৎস। হ্যাঁ, নদীনালা, খালবিল, হ্রদ, বৃষ্টি, পুকুর, এগুলো হচ্ছে পানির প্রাকৃতিক উৎস। সমুদ্র। হ্যাঁ, তাহলে এখন যেটা বলবো, পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল, এখান থেকে আমরা পানি পাই। এটা পানির একটা উৎস, জলাধার। পুকুর, হ্যাঁ, এটাকে পুকুর। কুয়া, নিচে পানি দেখা যাচ্ছে, কুয়ার ভিতরে পানি দেখা যাচ্ছে। নলকূপ, পানি পাওয়া যায় এখান থেকে। দেখি পানির কল। এই যে পুকুর, কুয়া, নলকূপ, কল, এগুলি মানুষের তৈরি পানির উৎস। তাহলে আমরা পানির প্রাকৃতিক উৎস এবং পানির মানুষের তৈরি উৎসগুলি জানলাম। পানির ব্যবহার, মানে আমরা কি কাজে ব্যবহার করি। আমাদের এই পাঠটা শেষ করার পরে আমরা অনুশীলনীর শূন্যস্থান, টিকচিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, দলীয় কাজ সহ আমরা সকল কিছু সম্পূর্ণ করতে পারবো, এবং আমাদের ব্যবহারিক জীবনেও পানির যে ভূমিকা, পানির যে ব্যবহার, সেটা আমরা জানতে পারবো।
এই কারণে এখন আসবে পানির ব্যবহার কি। আমরা বিভিন্ন কাজে পানি ব্যবহার করি, তোমরা জানো। সকাল থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনে একটা দিনের শুরু থেকে শেষ, একটা জীবনের শুরু থেকে শেষ, বা সকল কাজে আমাদের উদ্ভিদ এবং প্রাণীর, আমরা আগে বলেছি উদ্ভিদ এবং প্রাণীর বিভিন্ন কাজে বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, এছাড়া চলে না। তাহলে পানির আমরা কি করি, পানি পান করি এবং রান্নার কাজে পানি ব্যবহার করি। পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি। ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায়ও পানি ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে পানির পান করতে আমরা পানি পান করার সময় পানি ব্যবহার করি, রান্নার কাজে ব্যবহার করি, পরিচ্ছন্নতা বা ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি, ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায় পানি ব্যবহার করি। কিভাবে? ফসল ফলাতে পানির ব্যবহার করি, দুধ পানি ছাড়া ফসল ফলানো যায় না। তারপর এটা কি? মৎস্য খামার, মাছ চাষ করছে পুকুরে, মাছ চাষে পানি, মৎস্য খামারে পানির ব্যবহার করি। রান্নাবান্নার কাজে পানি ব্যবহার করি। হ্যাঁ, পানি পান করতে পানি ব্যবহার করি, রান্নার কাজে পানি ব্যবহার করি, পরিচ্ছন্নতা ধোয়ার মোছার কাজে, ফসল ফলাতে, মৎস্য খামারে আমরা এবং কলকারখানায় পানির ব্যবহার করে থাকি। তাহলে পানির উৎস, পানির ব্যবহার জানলাম। এখন পানির সংরক্ষণ। পানি সংরক্ষণ কেন করতে হবে? কারণ পৃথিবীতে পানির কিন্তু 4 ভাগে 3 ভাগে পানি, কিন্তু সুপেয় পানি কিন্তু সীমিত, পরিমিত। সুপেয় পানির নাই, যার কারণে পানি সংরক্ষণ করতে হবে, অর্থাৎ স্বাদু পানি যেটাকে বলি আমরা। আমাদের দেখো, বায়ু, মাটি, পানি, পাথর। বায়ু, মাটি, পানি, পাথর, এগুলো কি? এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। এই যে প্রাকৃতিক সম্পদ, এগুলি কিন্তু সীমিত পরিমাণে আছে। পানিও একটা প্রাকৃতিক সম্পদ। বায়ু, মাটি, পানি, পাথর, এগুলো সবই প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে আমরা কি পেলাম? পানি একটি প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে স্বাদু পানির পরিমাণ খুবই কম। তাই যেহেতু স্বাদু পানির পরিমাণ কম, যেটা আমরা পান করবো, সুপেয় পানির পরিমাণ কম, স্বাদু পানির পরিমাণ কম হওয়ার কারণেই পানি সংরক্ষণ করা প্রয়োজন। হ্যাঁ, তো পানি সংরক্ষণ করার জন্য আমরা যখন দাঁত ব্রাশ করি এবং কাপড় ধোয়া সময় পানির অপচয় রোধ করতে পারি। হাত ধোয়া, কাপড় চোপড় ধোয়ার সময় অথবা দাঁত ব্রাশ করার সময় আমরা পানির অপচয় রোধ করতে পারি। এটা তোমরা যেহেতু ক্লাস 3য় শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের পানির অপচয় অত জায়গায় হচ্ছে না, কিন্তু আমরা এই 2 জায়গাতে আমরা অধিক পরিমাণে পানির অপচয় রোধ করতে পারি। দেখো, আমরা চিত্রের মাধ্যমে দেখলে, এই যে দাঁত ব্রাশ করার সময় অনেকে পানি ট্যাপ ছেড়ে দিয়ে রাখে, এতে কিন্তু পানির অপচয় হয়। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই ব্যবহার করব। দাঁত ব্রাশ করার সময় পানি অপচয় হয়। হ্যাঁ, এই যে দেখো, এখানে কি দেখা যাচ্ছে? নলকূপ থেকে পানি পড়ছে, কাপড় ধোয়া মোছা করছে, কাপড় পরিষ্কার করছে, এতে কিন্তু পানির যতটুকু প্রয়োজন তার থেকে বেশি ব্যবহার করছে, তার মানে পানির অপচয় হচ্ছে, পানির সংরক্ষণ হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? আমরা যারা যেখানে পানির ব্যবহার করতে হয় সেখান থেকে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত পানিটুকু আমরা ব্যবহার করব না, এভাবে আমরা পানি সংরক্ষণ করতে পারি। এখন নিরাপদ এবং অনিরাপদ পানি। নিরাপদ এবং অনিরাপদ পানি আমরা আলোচনা করব। স্বাদু পানি এবং লোনা পানি কিভাবে পান করা, আমরা আগে জানলাম পান করা, রান্না করা, গোসল করার জন্য কোন পানি? লোনা পানি নাকি স্বাদু পানি? স্বাদু পানির প্রয়োজন। স্বাদু পানি পাওয়া যায় কোথা থেকে? বৃষ্টি, পুকুর, কুয়া, পানির কল, এই সমস্ত জায়গা থেকে স্বাদু পানি পাওয়া যায়। কোনো স্বাদু পানি, এই যে স্বাদু পানির উৎস এখানে 4-5টা বললাম, এই স্বাদু পানি থেকে সবগুলো কিন্তু ব্যবহার করার উপযোগী নয়। কোনো পানি, স্বাদু পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ। এই নিরাপদ পানির মধ্যে আমরা বলতে পারি বোতলে প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি, ফিল্টার করা পানি এবং নলকূপের পানি। এই পানিগুলির আমরা ব্যবহার করতে পারি আমাদের জন্য নিরাপদ। যেমন পানি ফুটানো হচ্ছে, ফুটানোর পর কমপক্ষে 20 মিনিট পানি ফুটানোর পর আমরা এই পানি ঠান্ডা করে পান করলে এই পানিতে জীবাণু থাকে না।
এই পানি আমাদের জন্য নিরাপদ। টিউবওয়েলের পানি, হ্যাঁ, পানি নিরাপদ, নলকূপের পানি নিরাপদ এবং বোতলজাত করা পানি। কোনো কোনো স্বাদু পানি পান করার জন্য নিরাপদ নয়, হ্যাঁ, যেমন পুকুর, নদীর দূষিত পানি। দেখো একটা পুকুরের চিত্র, নদীর পানি পান করা নিরাপদ নয়, পুকুরের পানি পান করা নিরাপদ নয়। কেন? যে এই সমস্ত পানিতে ক্ষতিকর বর্জ্য পদার্থ মিশ্রিত থাকে, যার কারণে এই সমস্ত পানি পান করা নিরাপদ নয়। এখন আর্সেনিক মিশ্রিত পানি, এটা আমরা জানি, কথাটা আমাদের কাছে নতুন আসলেও বাংলাদেশের কোনো কোনো এলাকায় নলকূপের পানি আর্সেনিক যুক্ত। মাটির গভীর থেকে নলকূপের পানিতে ক্ষতিকর আর্সেনিক মিশে থাকে, যেটা নলকূপের সাথে আসবে, নলকূপের পানির সাথে আর্সেনিক মিশে থাকে। আর্সেনিকযুক্ত পানির রং নেই, আলাদা গন্ধ নেই, রং নেই, স্বাদ নেই। আর্সেনিকযুক্ত পানির এরা ওই আমাদের সুপেয় পানির মধ্যে, স্বাদু পানির মধ্যে, পান করার পানির মধ্যে একই রকম। এটা কোনো দেখতে আলাদা বোঝা যাচ্ছে না যে এটা কি আর্সেনিকযুক্ত পানি নাকি আর্সেনিক নাই এমন পানি, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা কোনো কারণটা কি, এটা কোনো আলাদা স্বাদ নেই, গন্ধ বা রং নেই। তাহলে আর্সেনিকযুক্ত পানি যদি কেউ পান করে, ব্যবহার করে, তাহলে কি হবে? এটা নিরাপদ নয়, কেউ পান করবে না। আর্সেনিকযুক্ত পানি ব্যবহারে যে দুটা রোগ, চর্মরোগ এবং ক্যান্সারও হতে পারে। এই কারণে আমরা আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করব না। তাহলে আমরা কীভাবে চিনব যে আর্সেনিক কোথা থেকে আমরা আসছি কি না, কীভাবে জানবো? সাধারণত সবুজ রং করা নলকূপের পানিতে আর্সেনিক নেই। বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠন, এনজিও কর্মী বা সরকারের তরফ থেকে বিভিন্ন, যদি সন্দেহ হয় যে এখানে আর্সেনিক আসতে পারে, ওই সমস্ত নলকূপগুলোকে তারা পরীক্ষা করে, যদি আর্সেনিকের উপস্থিতি পায় তাহলে মার্কিং করে রাখে লাল চিহ্ন দিয়ে, আর না পেলে সেটা সবুজ চিহ্ন দিয়ে রং করা থাকে। তাহলে এই সবুজ রং যদি না থাকে তাহলে আমাদের কোনো সন্দেহ নাই। সন্দেহ হইলে আমরা সবুজ বা লালে আসবো। যদি এরকম মনে হয় যে কোনো নলকূপের পানি কিন্তু আর্সেনিক থাকে না, হ্যাঁ, সাধারণত কয়েকটা জেলা থাকে, তো রং করা নলকূপের পানিতে আর্সেনিক নেই, এর পানি পান করা নিরাপদ। এই পানি পান করা ও রান্নার কাজে ব্যবহার করা যায়। তাহলে কীভাবে চিনবে আমরা আর্সেনিক মুক্ত পানির উৎস? হচ্ছে এই যে, এটা হচ্ছে, এটা এখানে পুরোটাই সবুজ রং করছে, কিন্তু একটা অংশ থাকলেই হবে, কোনো জায়গায় একটা চিহ্ন থাকলেই হবে যে এটা আর্সেনিক মুক্ত পানি নয়, এটা আর্সেনিক এটাতে নেই, আর্সেনিক এখানে নেই বোঝাচ্ছে। এই পানি পান করা নিরাপদ। আর্সেনিক মুক্ত পানি কেমন? নিরাপদ। আর্সেনিক নাই মানে এই পানিটা পানি পান করা বা রান্না করার জন্য নিরাপদ। তাহলে আর যদি লাল রং করা নলকূপ থাকে তাহলে সেখানে রান্না এবং পান করার জন্য ব্যবহার করা যাবে না, অন্য সকল কাজে করা যাবে। নিরাপদ। এই পানি পান করা নিরাপদ নয়, এই পানি পান করা এবং রান্নার কাজে ব্যবহার করা উচিত না। কীভাবে চিনব? এই যে নলকূপটার মধ্যে লাল চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা পান করলে চর্মরোগ, ক্যান্সার হতে পারে। তাহলে আমরা আর্সেনিকযুক্ত পানির ব্যাপারে জানলাম। এখন পানি দূষণ। ক্ষতিকর বস্তু পানিতে মিশলে পানি দূষিত হয়। পানিতে তেল, ময়লা আবর্জনা এবং অন্যান্য ক্ষতিকর বর্জ্য ফেললে পানি দূষিত হয়। দূষিত পানিতে বর্জ্য এবং ক্ষতিকর পদার্থ মিশ্রিত থাকে, কারণ যেই পানি পান করার উপযোগী সেখানে কোনো ক্ষতিকর বস্তু নেই। ক্ষতিকর বস্তু থাকা মানে সেই পানি দূষিত পানি, সেই পানি পান করার উপযোগ থাকে না। তাহলে এই ক্ষতিকর বস্তু মিশলেই পানিটা কী হয়ে যায়? দূষণ হয়ে যায়। পানিটা দূষণ হয় বা পানি দূষিত পানিতে পরিণত হয়। দূষিত পানি, এই পানি কলকারখানার পানি এসে কলকারখানার বর্জ্য, ক্ষতিকর বর্জ্য পানিতে মিশে যাচ্ছে, তাহলে পানি কি দূষিত হয়ে যাচ্ছে। দূষিত পানিতে গোসল করলে চর্মরোগ সহ অন্যান্য রোগ হয়। দূষিত পানি পান করলে উদরাময়, ডায়রিয়া যেটা, উদরাময়, আমাশয়, কলেরা এবং টাইফয়েডের মতো রোগে আক্রান্ত হতে পারে। দূষিত পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ নয়। আমরা পানি দূষণ প্রতিরোধ করতে পারি।
আমরা পানিতে ক্ষতিকর আবর্জনা ফেলা বন্ধ করতে পারি, যাতে পানি বিনা আমাদের কারণে যেন পানি দূষিত না হয় সেদিকে আমরা খেয়াল রাখতে পারি। আমরা ক্ষতিকর আবর্জনা এবং ময়লা ফেলা বন্ধ করতে পারি। তাহলে আমরা এই অধ্যায় থেকে পানির উৎস, দুইটা উৎস, মানুষের তৈরি উৎস, প্রাকৃতিক উৎস, নিরাপদ পানি, অনিরাপদ পানি, পানির ব্যবহার, পানি সংরক্ষণ, এগুলো আমরা জানলাম। এতটুকু পাঠ থেকে আমরা আমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবং আমাদের ব্যবহার, পানির আমাদের জীবনে গুরুত্ব আমরা সংক্ষেপে বলতে পারবো। আমরা এখন এই পাঠ থেকে কি শিখলাম, দু একটা প্রশ্নের মাধ্যমে আমরা চেষ্টা করবো এটাকে মূল্যায়ন করার জন্য। দেখি তোমরা বলবে কোনটি পানি দূষণের কারণ। নিচের 4টে অপশন দেওয়া থাকবে, আছে পানিতে ময়লা ফেলা পানি দূষণের কারণ কোনটি? পানিতে ময়লা ফেলা, খ পানিতে নৌকা চালানো, গ পানিতে মাছ ধরা, এবং ঘ খাবার রান্না করা। নিশ্চয়ই আমরা জানি পানিতে ময়লা ফেললে পানি দূষণের কারণ। 2 কোনটি নিরাপদ পানি? আমরা নিরাপদ পানি, অনিরাপদ পানি জানলাম। নিরাপদ পানি কোনটি? ক পুকুরের পানি, খ ফুটানো পানি, গ নদীর পানি, এবং ঘ সাগরের পানি। নিরাপদ পানি বলতে আমরা সুপেয় পানি, স্বাদু পানি, যেটা আমরা পান করতে পারি। কোনটা হবে উত্তর? হ্যাঁ, ফুটানো পানি, কারণ সেখানে ফুটানো পানিতে রোগ জীবাণু থাকে না। বিশেষ করে ক্ষুদ্র যে ভাইরাস, ব্যাকটেরিয়া সহ যে অণুজীব আছে সেগুলি কিন্তু আসলে কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতিকর থাকে না। পুরো আমাদের ফুটানো পানি আমাদের পানের জন্য নিরাপদ। গুড, ভালো, আমরা জানলাম। এখন আমরা কিছু হোমওয়ার্ক করব আমাদের পাঠের আলোকে। যেমন আমরা কি কি কাজে পানি ব্যবহার করি, হ্যাঁ, বিভিন্ন কাজগুলি আমরা আলোচনা করলাম। 2 আমরা কিভাবে পানি দূষণ রোধ করতে পারি, পানি যাতে দূষিত না হয় আমাদের কারণে, আমি বলছি কিভাবে রোধ করতে পারি সেগুলি লিখবে। আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি, হ্যাঁ, আমরা বলছি আমাদের সাধারণত যে কাজে আমরা পানি ব্যবহার করি ওখান থেকে আমরা অপচয় কিভাবে রোধ করতে পারি। এবং তোমাদের সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই পাঠ থেকে তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে এই আশায়। আসসালামু আলাইকুম।